কি তুমি এখন খাচ্ছ এত রাতে? তুমি হঠাৎ নেমে এলে কিছু লাগবে? হ্যাঁ, আমি জল নিতে এসেছিলাম, ঠান্ডা জল। আমি এক্ষুনি দিচ্ছি। না, দাঁড়াও এক সেকেন্ড। তুমি তখন আমাকে কি বললে যে তুমি নামাজ পড়ার পর খাবে? তোমার নামাজ পড়া কি এতক্ষণে শেষ হলো? নামাজ পড়ার পর আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই খেতে দেরি হয়ে গেল। আন্টি অনেকবার ডাকাডাকি করেছে আমাকে, কিন্তু আমার ঘুম ভাঙেনি। তুমি কি মিথ্যে কথা বলো? আর আমাকেও কি মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছো? তুমি তো জানো জজদা, আমি মিথ্যে কথা বলি না। হ্যাঁ, আমি তো তাই জানতাম, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। জজদা, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘরে যাও। আমিও খেয়ে দে ঘরে গিয়ে লেখাপড়া করব। কি খাচ্ছিলে তুমি, আমি জানতে চেয়েছি। আচ্ছা, আমি কি খাচ্ছি সেটাও তোমাকে জানতে হবে? হ্যাঁ, জানতে হবে, কারণ আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। তুমি কি খাচ্ছ না খাচ্ছ সেটা দেখাটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তোমার এই কর্তব্যের ঠেলে না আমার প্রাণ একেবারে ওষ্ঠাগত। আমি কি একটু নিজের মতো করে খেতেও পারবো না? না, তুমি কি খাচ্ছিলে আমি তুমি আমাকে বলেছিলে না যে তুমি ভাত ছাড়া কিছু খেতে পারো না? তাহলে তুমি এসব কি খাচ্ছ? আর বাটির মধ্যে কেন খাচ্ছ তুমি? আমি বাড়িতেও এইভাবেই খাই। এটা তোমার বাড়ি নয়, আমরা কেউ এভাবে এখানে খাই না। আর এভাবে কে দিয়েছে তোমাকে খেতে? আমি বলেছি যে আমি এইভাবে খাবো, আমি প্লেটে খাবার ম্যানেজ করতে পারি না, তাই বলেছি বাটিতে খাবার দিতে। মাছ মাংস জোটেনি তোমার? আমি রাত্রিবেলা আবার মাছ মাংস কেন খাবো? সে সকালবেলা বেরিয়ে যাও, তখন ঠিক করে রান্না বান্নাও হয় না। কি খেয়ে যাও শুনি? সেদ্ধ ভাত ছাড়া তো আর কিছু খেয়ে যাও বলে আমার মনে হয় না। দেখো, তোমার এই মনে হওয়ার উপর নির্ভর করে চললে কিন্তু আমার এ বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। কি বললে? তুমি বলতে বাধ্য করলে। সবসময় আমার উপর এরকম নজরদারি করলে একটা মানুষ এ বাড়িতে থাকবে কি করে বলো তো? আমাদের বাড়ির খাবারের স্ট্যান্ডার্ড এরকম নয়। আর কি ওরকম একটা বাটির মধ্যে তরকারি রুটি নিয়ে খাচ্ছ? আমরা তো কেউ এইভাবে খাই না। মাছ থাকে, মাংস থাকে, মিষ্টি থাকে, ফল টল থাকে, সেসব কোথায়? দেখো, প্রথমত আমি রাত্রিবেলা মাছ মাংস খাই না, আর দ্বিতীয়ত আমি রাত্রিবেলা ফলও খাই না। তাহলে কখন খাও? ওই যে আমি না খেয়ে নামাজ পড়ার জন্য ঘরে চলে গেলাম না, ঘরে গিয়ে তো দেখি প্লেটের মধ্যে ফল কেক সব সাজানো। যতদূর সম্ভব ছোট আন্টি কিংবা বৌদি রেখে গিয়েছিল, তাই ওগুলো খেতে হলো। আর আমি না একটা কথা বুঝতে পারি না জজদা, তুমি সবসময় নিজের বাড়ির লোকদের ছোট কেন করো বলো তো? তোমার কি মনে হয় যে তোমরা একরকম খাবার আমাকে আরেক রকম খেতে দেবে? তোমার বাড়ির লোকেরা কিন্তু এত ছোট মনের মানুষ নয় জজদা। তারা আমার মতো হাজার মেয়েকে খাওয়াতে পারে, আর এই খাবারটা না আমি নিজের ইচ্ছেতেই খাচ্ছি। একদিন যা সত্যি সেটা প্রমাণ হয়ে যাবে। তোমার মিথ্যা একদিন ঠিক ধরে ফেলবো আমি, এটুকু ভরসা আছে আমার নিজের উপর। যাক, মেয়েটার বুদ্ধি আছে, জানে কি করে এ বাড়িতে টিকে থাকতে হবে। কিন্তু এ বাড়ি থেকে ওকে যে চলে যেতে হবে সেটা এখনো বুঝতে পারছে না। বুঝবে, একটু সময় দিলেই বুঝবে।
তোমাকে এত বুঝতে কে বলেছে জস্তা? তুমি আমার কে? হিসেব মতো তো তুমি আমার কেউ না। তুমি রোহিণী দিকটা বোঝো। আমার কষ্ট, আমার দুঃখ, আমার অপমান বোঝার কি অধিকার আছে তোমার? কিচ্ছু অধিকার নেই। তোমার সঙ্গে আমার যা হয়েছে তা আমার আর তোমার মধ্যে পিনি সুতোর মালার মতো। স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। বিনি সুতোর মালা নিয়ে আর যাই হোক, অধিকার দেখানো চলে না জস্তা। তাহলে রবিউল, তোমাকে তাহলে সেই হারটা মেনে নিতেই হলো। হ্যাঁ, আমার তো মুখ ডোবালি, সে কিন্তু ছাড়বে না। হ্যাঁ, তার এত বড় অসম্মান হয়েছে, তাকে কিন্তু টাকাটা তোমায় দিতেই হবে। হুজুর, আপনি বলুন, আমার মেয়েটার বিয়ে হলো না, জমি বিক্রি করে তাকে টাকা দিয়ে দিতে হবে। আমি কি নিয়ে থাকবো হুজুর? আমার কি থাকবে বলুন? দেখো রবিউল, তুমি যদি এখন আমার সঙ্গে দ্বিমত করো, কোনো আলোচনায় যদি না আসো, তাহলে আমার কিচ্ছু করার থাকবে না। ওরা তো দলবল নিয়ে এসে তোমার বাড়ি আক্রমণ করবে। যে করি হোক তোমার কাছ থেকে টাকাটা নিয়ে তবে ছাড়বে, তাই না? তুমি যখন জমি বিক্রি করেছো তখন টাকাটা দিয়ে দেবে। হ্যাঁ, ছেলেটার তো কোনো দোষ ছিল না, সে তো তোমার মেয়েকেই বিয়ে করতে চেয়েছিল। তুমি বরং তোমার মেয়েকে বাগে আনতে পারোনি, তাই তো এই অনাচারটা ঘটলো। আর শুধুই কি অনাচার, কত বড় বদনাম, কত বড় লজ্জা! ছি 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 ছি, এ তো আমাদের গায়ের লজ্জা। হ্যাঁ, দেখো রবিউল, আমাদের বাড়ির মেয়েরা কি শিখলো বলো তো তোমার মেয়ের কাছ থেকে? ও যা কিছু করবে সব ঠিক কাজ করবে, যা করছে সব ঠিক কাজ করছে। ওই বড় বাড়ির সমর্থন আছে বলে না, সব কিছু হয়েছে ওই বড় বাড়ির জন্য। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তুমি আর বড় বড় কথা বলো না তো রবিউল। কি করতে পারলে? কি করতে পারলে তুমি? তুমি কি কিছু করতে পারলে? সবই তো মেনে নিলে। ওই ওদের বাড়িতে গিয়ে কি ধমক ধমক দিলে, ব্যাস। রঞ্জা যেই বললো যে ও আত্মহত্যা করবে, আর তুমি চলে এলে সুরসুর করে, আর তোমার বউটা পড়ে রইলো ওদের বাড়িতে। এই তুমি কিছু করতে পেরেছো, হ্যাঁ, না কিছু করতে পারবে? হুজুর, হুজুর, আমাকে একটা বুদ্ধি দিন না, একটা বুদ্ধি দিন না। দেখুন, আমি এই রকম চরম বিপদের মধ্যে পড়েছি, সবাই আমার দিকে আঙুল দেখিয়ে কথা বলছে আমি নাকি মেয়েকে শাসন করতে পারি না, বউকে শাসন করতে পারি না। এই অপমান আমি কোথায় রাখবো হুজুর? হ্যাঁ, কোথায় রাখবো? তার উপর টাকার চাপ, টাকা নাকি আমাকে দিতেই হবে, না হলে নাকি আমার বাড়িতে এসে হুমকি দেবে। সে আপনারা বলছেন হুজুর, তাহলে আমি কি করব? কোথায় যাব হুজুর? একটা বুদ্ধি দিন। মেয়েটা চলে গেল, মেয়েটা যেখানে বাড়িতে এনে রাখবো তাও পারবো না হুজুর। সেই কলকাতা চলে গেছে, কত দূরে, কত বড় শহর। আমি কোথায় খুঁজবো হুজুর? তাকে কি করে খুঁজে পাবো আমি? আমার তো ওখানে চেনা জানা কেউ নেই। এখানে গায়ে যতটুকু আমার জোর আছে ওখানে তো কিছুই নেই হুজুর। আচ্ছা, তুমি যে মেয়েকে কলেজে খোঁজ করতে পাঠিয়েছিলে, কি বললো? দেখা হয়েছে মেয়ের সঙ্গে? না, মেয়ের সঙ্গে দেখা হয়নি। ওই তো গায়ে সুশান্তকে পাঠিয়েছিলাম, ওর সঙ্গে মেয়ের দেখা হয়নি। মেয়ের ক্লাসের বন্ধুদের কাছে নাকি শুনেছে যে ওই ছেলেটার বাড়িতেই আছে। তারপরেও তুমি শান্ত হয়ে বসে আছো? তুমি বলছো কলকাতায় তোমার কোনো জোর নেই? আগে তাকে চুলের মুঠি ধরে হিড় করে টেনে আনতে পারছো না? ঠিক তোমাকে এ গায়ের লোকজন তোমার বাস উঠিয়ে তবে ছাড়বে। আমি কিন্তু কাউকে ঠেকাতে পারবো না, এ কথা আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম। ছি 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 ছি, এটা তোমার মেয়ে। হ্যাঁ, শহর থেকে একটা ছেলে এসে তোমার মেয়ে সিঁথিতে রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দিয়ে গেল, আর তোমার মেয়ে বুঝলো না? আরে ওই ছেলেটার তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে। আরে তোমার মেয়েকে তো ও রক্ষা করে রাখবে। শুধু কি তুমি নিজের জাত ধর্ম বিসর্জন দিলে রবিউল?
হ্যাঁ, আমাদের সবার সবার জাত ধর্ম বিসর্জন দিলে। কলঙ্ক, কলঙ্ক, তোমার মেয়ে একটা কলঙ্ক। তার থেকে বরং ওকে বাড়িতে এনে হাত পা ভেঙে ঘরে বন্ধ করে রেখে দাও। আর তা না করে তুমি ওই মেয়েকে বাজারে ছেড়ে দিলে রবিউল। হুজুর, আপনারা কি বলছেন কি? আপনারা তো আমার সব কথা জানেন, সমস্ত ঘটনা জানেন, তারপরেও আপনারা এই ঘটনা বলছেন, এই কথা বলছেন। আরে বলবে না তো কি করবে? তোমার বউ তো তোমার কোনো কথাই শোনে না। বড় বাড়িতে গিয়ে পড়ে আছি, মেরে ধরেও তাকে আনতে পারুনি। তুমি কলকাতায় ওই ছেলের বাড়িতে গিয়ে হামলা করতে পারছো না? ছেলের যে বউ হবে তাকে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে একটা ব্যবস্থা করতে পারছো না, যাতে তোমার মেয়েকে তোমার হাতে তুলে দেয়। তুমি মেয়ের বাবা, তোমার মেয়েকে অন্য কেউ বাড়িতে নিয়ে রেখে দেবে? এ তো হতেই পারে না। হুজুর, ওখানে তো আমি কাউকে চিনি না হুজুর। তাহলে আপনারা আমার সাথ দিন, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন তারপরে আমি কি করতে পারি আর না পারি। আপনারা আমার সাথ দিলে আমি পারি না এমন কোনো কাজ নেই হুজুর। আরে আমরা তো বলিনি আমরা যাব না, তুমি তো সেই প্রস্তাবটাই আমাদের কখনো দাওনি। হুজুর, আমার আমার মাথা কাজ করছে না হুজুর, আমাকে ভুল বুঝবেন না। আমি তো বলিনি যাব না, আমি তো বলছি যাব যাব, কালই যাব। কাল যাবেন? শুনুন না, কালই যাব, দরকার হলে থানা পুলিশ করব। আরে ওসব থানা পুলিশে কিচ্ছু হবে না। তোমার মেয়ের 18 বছর বয়স হয়ে গেছে, পুলিশ কোনো গা করবে না। তোমাকে কলকাতায় ছেলের বাড়িতে গিয়ে হামলা করতে হবে, পাড়ার লোকজনটাকে ঝামেলা করতে হবে, তোমার মেয়েকে তুলে আনতে হবে। কি তোমরা সবাই যাবে তো? হ্যাঁ যাবো, যাবো না কেন, নিশ্চয়ই যাবো। রবিউল, আমরা সব তো এক গায়েই থাকি, আর ওর অবস্থাটা তো আমরা বুঝতেই পারছি। আর ওর মেয়েটা যে কত বড় অবাধ্য তা আমরা সকলেই জানি। বড় বাড়ির অনেক ক্ষমতা আছে তা আমরা জানি। আরে বড় বাড়ির প্রচুর ইন্ধন দিয়েছে সেও আমরা জানি, কিন্তু বড় বাড়ির ক্ষমতা থাকলেও আমাদের তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, তাই না? ওই রঞ্জা দিদিকে আমি কিছুতেই ছাড়বো না। আমি যে কি করতে পারি তা আমি নিজেও জানি না, কিন্তু আমি কত দূর যেতে পারি ওই রঞ্জা দিদিকে সেটা আমি প্রমাণ দিয়ে দেবো। তুমি কিচ্ছু করতে পারবে না, বরং রঞ্জা দিদিকে দেখলে তুমি লেজ গুটিয়ে পালিয়ে আসবে। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বলছিলাম যে হুজুর, তাহলে কালই আমরা যাচ্ছি তো? হুজুর, কালই চলুন না, মানে শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আরে আমি তো রাজি আছি, আরো লোকজন নিয়ে যেতে হবে, মানে দলবল নিয়ে যেতে হবে, খালি হাতে যাওয়া যাবে না। হুজুর, ওই ছেলেকে যদি সামনে একবার আমি পাই না, তাহলে আমি কি করব আমি জানি না। আমি খুন করেও ফেলতে পারি হুজুর, আমার মাথায় আগুন চড়ে আছে। আরে খুন করো আর না করো, দুঘা লাঠির বাড়ি তো দিতে পারো, যাতে সেইটা করতে পারো তার চেষ্টা কর। সবার সামনে তুমি ওকে লাঠির বাড়ি মারবে? কি যে বলো তুমি, অত বড় লোক বাড়ির ছেলে, ওদের বাড়িতে নিশ্চয়ই মানুষজন আছে, আর তার সামনে তুমি এসব কিছুই করতে পারবে না। তার থেকে মেয়েকে ভালো ভালো বাড়িতে আনতে পারো কিনা সেটা ভাবো। মেয়েকে ফিরিয়ে আনতে পারবো না মানে? একেবারে ঘাড় ধরে চুলের মুঠি ধরে টানতে টানতে হিড় করে নিয়ে আসবো। আর তারপরে ওই ছেলে যদি বাধা দিতে আসে না, তখন আমি ছেড়ে কথা বলবো না হুজুর। ওই ছেলেকে আমি কিচ্ছু বলতে যাব না তো, যা হবার হয়েছে। কিন্তু আমার মেয়েকে নিয়ে আসার ব্যাপারে যদি ওই ছেলে বাধা দিতে আসে, তখন কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কিচ্ছু ছেড়ে কথা বলবো না। তখন দেখবে আমি কতটা খারাপ মানুষ হতে পারি, দেখবে হুজুর। শুধু আপনারা আমার সঙ্গে একটু থাকবেন হুজুর। বেশ ঠিক আছে, কাল তাহলে আমরা সকাল সকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, আরে শোনো রবি, টাকা পয়সায় যা খরচা হবে তা কিন্তু তোমাকেই করতে হবে। তুমি ওই যে জমি বিক্রি করেছো, তাতে যে টাকা পয়সা রয়েছে
ওই থেকে মেয়েকে ফিরিয়ে আনার ব্যাপারে কিছু টাকা রেখো, আর বাকি টাকাটা তুমি দিয়ে দাও। হুজুর, আপনি আমার মাফ করবেন হুজুর। আমি ওই ছেলেকে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দেব, পুরোটা দিতে পারবো না। পুরোটা দিলে তো আমার আর কিছু থাকবে না হুজুর। আমার তো ওই জমিটুকুই সম্বল ছিল, পুরোটা দিয়ে দিলে তো আমাকে না খেতে পেয়ে মরতে হবে হুজুর। আমার তো আর কিছু নেই। তারপরে এই মেয়েটার ঘটনার পর কাঠের দোকানের মালিক আমাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছে। আমি কোথাও কাজ খুঁজে পাচ্ছি না হুজুর। এরপরে তো পেটে গামছা বেঁধে আমাকে না খেতে পেয়ে মরতে হবে হুজুর। যেমন তুমি মেয়েকে জন্ম দিয়েছো তেমন তোমার কপাল। প্রথম থেকেই তোমাকে বলেছিলাম যে মেয়ের বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। না, মেয়ে এখন কলেজে পড়বে। এমন মেয়ে তৈরি করলে যার জন্য তুমি সর্বশান্ত হয়ে গেলে, এরপর তোমাকে না খেয়ে মরতে হবে। আমি আপনার পায়ে পড়ি হুজুর, আপনি ওদেরকে একটু বুঝিয়ে বলুন না, অর্ধেক টাকা নিয়ে যেন এবারের মতো আমায় মাফ করে দেয়। আমি একটা বারের জন্য মেয়েটাকে ফিরিয়ে আনি, তারপর আমি দেখব। তুমি একথা স্বপ্নেও ভেবো না যে মেয়েকে একবার ফিরিয়ে আনলে ওই ছেলের কাছে আবার গছাতে পারবে। তোমার মেয়ের কোনো চরিত্র ঠিক আছে নাকি? তোমার মেয়ে যে এতদিন শহরে গিয়ে কি করে বেড়াচ্ছে তা তুমি জানো? ওই ছেলে তোমার মেয়েকে নিয়ে গিয়ে বাড়িতে ভোগ করছে কিনা তা তো তুমি জানো না। আর তুমি কানে আঙুল দিও না। লোকজন এখন এইসব কথাই বলা বলি করছে তোমার ওই মেয়ের কীর্তিকলাপ নিয়ে। গায়ে যেসব আলোচনা হচ্ছে, কি তোমরা সবাই বলো? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েকে আমরা বিশ্বাস করি না। আর ও গায়ে এলে গায়ের লোক ওকে গায়ে থাকতে দেবে কিনা সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে। আর ও গায়ে এলে আমাদের বিচার সভা বসবে, আর বিচার সভায় ওকে সকলের সামনে নাক্ষর দিতে হবে, সকলের সামনে ওকে স্বীকার করতে হবে ও অন্যায় করেছে, সকলের সামনে ওকে শপথ করতে হবে ও গ্রামের বাইরে পা রাখবে না। আর আমরা যা ঠিক করে দেব ওকে সেই জীবনই মেনে নিতে হবে। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক কথা বলেছেন আপনি। আমি যদি একটা সুযোগ পাই, একবার সুযোগ পাই না, ওকে যদি একা পাই না হাতের মুঠোয়, আমি একেবারে। আরে ওরা ছেলেকে দোষ দিচ্ছ কেন? তোমার মেয়েই তোকে উস্কেছে। এখান থেকে খবর গেছে তবে না এখানে এসেছে। না না হুজুর, আমার মেয়ের কাছে তো ফোন ছিল না, মেয়ের ফোনটা তো আমার হাতে ছিল। খবর দিয়েছে রঞ্জা দিদি। আচ্ছা, তুই খবর পেয়েছিস, খবর পেয়ে একেবারে ছুটে চলে আসবে এখানে, হ্যাঁ? আর এসে ওই হাতের রক্ত দিয়ে মেয়ের সিঁদুরতে সিঁদুর পরিয়ে দিবি, মেয়ের সিঁদুর রাঙা করে দিবি। এত বড় সাহস তোর, এত বড় সাহস! আমি ওকে আমি শপথ করছি হুজুর, আমি শপথ করছি, আমি আমার মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনি, তারপর ওকে আমি দেখাবো আমি কি করতে পারি আর না পারি। আর যদি মেয়েকে কোনো কারণে বাড়িতে ফিরিয়ে আনতে না পারি হুজুর, তাহলে আমি ওর এমন চরম সর্বনাশ করব না, ও দেখবে তখন আমি কি করতে পারি আর না পারি। আমি প্রমাণ দেব, আমি প্রমাণ দেব হুজুর। কি শাবনাম, দেখো তো ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে রোহিণীদি। তুমি পড়বে তো? তোমার পছন্দটাই বড় কথা। আমি তো পছন্দ করে কিনলাম। আসলে বিয়েরটা তো রেড কিনেছি, তাই ভাবলাম বউ ভাতেরটা ব্লু কিনি। ব্লুটা আমার খুব ফেভারিট কালার, আর আন্টির তো ব্লু কালার এমনিতেই খুব পছন্দ, তাই না আন্টি? ব্লু পরলে তো খুব ব্রাইট লাগে, তাই না সঙ্গীতা? কার্ডগুলোতে না সিঁদুর আর হলুদ লাগিয়ে দাও। আমরা খেয়ে দিয়ে বেরোবো, আজই নেমন্তন্ন সব শেষ করবো। এই যে কি ব্যাপার, নেমন্তন্নগুলো সারতে হবে না? ও ও আসলে কি হয়েছে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বুঝলে, তা আমি তার মধ্যে এত ব্যস্ত হয়ে পড়লাম, একদম মাথা। এখন আমার কোনো কাজ নেই, আমি একদম ফ্রি। আমি একদম আমার ভাইয়ের বিয়ের জন্য একদম রেডি। বলো কি করতে হবে, বলো কি করতে হবে।
নেমন্তন্নগুলো সারো। প্রচন্ড ফাঁকিবাজ ফুলকাকি, কোনো কাজই করছে না। নিমন্ত্রণের ব্যাপারে আমি একটা কথা আগে থেকেই বলে রাখছি। ভদ্রতার খাতিরে আমার বোনের বাড়িতে নিমন্ত্রণ করার কোনো দরকার নেই।